আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা পূর্বের অধ্যায়ে আলোচনা করেছিলাম, পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম যে বচন কাকে বলে, বচনের ধর্ম কী। আমরা জেনেছিলাম যে কোনো বাক্যের অর্থ যদি নিশ্চিতরূপে সত্য হয় অথবা নিশ্চিতরূপে মিথ্যা হয় তাকে বচন বলে, এবং এই বচনের ধর্ম হচ্ছে নিশ্চিতরূপে সত্য অথবা নিশ্চিতরূপে মিথ্যা প্রদান করা। সুতরাং একটা বচনের দুটো দিক আছে, সত্যের দিক, মিথ্যার দিক। তাহলে তোমরা বলো, সত্য মিথ্যা কার ধর্ম? অবশ্যই আমরা চোখ বুজে বলতে পারি সত্য মিথ্যা বচনের ধর্ম। পরীক্ষায় ভীষণ দেয় এই শর্টটা, এমসিকিউতে দিতে পারে, এসএকিউতে দিতে পারে। সত্য মিথ্যা কার ধর্ম? অবশ্যই বচনের ধর্ম, যুক্তির ধর্ম না, কিন্তু বচনের ধর্ম। আজকে আমরা চলে আসি আমাদের নতুন ক্লাসে। আজকে আমরা জানব যে তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যা আলোচনা করতে গেলে অবশ্যই বচন লাগে। আমাদের বচন এই জন্য শিখতে হয়। কিন্তু তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যা প্রধানত দু প্রকার। তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যা প্রধানত দু প্রকার। এক, অবরোহ যুক্তি। দুই, আরোহ যুক্তি। এই যে যুক্তি কাকে বলে বা অনুমান কাকে বলে আমরা সে সম্পর্কে অবশ্যই জানবো, অবশ্যই পরিচিতি লাভ করব। তোমরা পরবর্তী ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে লাগো, অবশ্যই তার পরিচিতি থাকবে। কিন্তু আপাতত তোমরা নতুন উঠেছ, বচনের পরিচিতি দেওয়ার চেষ্টা করছি, সেটা একটুখানি বোঝার চেষ্টা করো। আমরা এখানে দেখতে পাচ্ছি তর্কবিদ্যা দুটো ভাগে ভাগ করা হয়েছে। তর্কবিদ্যা দুই রকম, এক অবরোহ যুক্তি, দুই আরোহ যুক্তি। অবরোহ যুক্তি তৈরি করতে গেলেও বচন লাগে, আরোহ যুক্তি তৈরি করতে গেলেও বচন লাগে। অর্থাৎ আমরা পূর্বে যে বচনের পরিচিতিটা পেয়েছি সেই বচন তর্কবিদ্যা আলোচনা করতে গেলেই লাগে। আমরা বচনকে তর্কবিদ্যার উপাদান বলি, অর্থাৎ তর্কবিদ্যা আলোচনা করতে গেলেই বচন লাগে, বচন দিয়ে আমরা তর্কবিদ্যা তৈরি করি। সুতরাং যে বচন চেনে না তার দ্বারা তর্কবিদ্যা গঠন করা সম্ভব নয়। আগে বচনের পরিচিতি বা স্বরূপ জানতে হবে, তারপরে তাই দিয়ে আমরা তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যা তৈরি করতে পারবো। তো তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যা দুই রকম, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, এক অবরোহ যুক্তি, দুই আরোহ যুক্তি। তো অবরোহ যুক্তি তৈরি করতে গেলেও বচন লাগে, আরোহ যুক্তি তৈরি করতে গেলেও বচন লাগে। এখন আমরা দেখি যে অবরোহ যুক্তি তৈরি করতে গেলে কেমন বচন লাগে, আরোহ যুক্তি তৈরি করতে গেলে কেমন বচন লাগে। অবশ্যই অবরোহ যুক্তি আরোহ যুক্তির মধ্যে অনেক ধরনের পার্থক্য আছে। আমরা ধীরে ধীরে সেই পার্থক্যগুলি জানতে পারব। অবরোহ যুক্তি তৈরি করতে গেলে যে বচনটা নিশ্চিতরূপে সত্য সেটা দিয়েও অবরোহ যুক্তি তৈরি করা যায়, যে বচনটা নিশ্চিতরূপে মিথ্যা সেটি দিয়েও অবরোহ যুক্তি তৈরি করা যায়। কিন্তু আরোহ যুক্তি তৈরি করতে গেলে শুধুমাত্র সত্য বচনের প্রয়োজন। নিশ্চিত সত্য বচন ছাড়া আরোহ যুক্তি তৈরি করা যাবে না। নিশ্চিত মিথ্যা বচন দিয়ে আরোহ যুক্তি তৈরি করা যায় না। সুতরাং যে বচনটা নিশ্চিতরূপে সত্য অথবা মিথ্যা, অর্থাৎ বচন হলেই হবে, সেই বচন দিয়ে অবরোহ যুক্তি তৈরি করা যায়। কিন্তু আরোহ যুক্তিতে মিথ্যা বচনের কোনো কারবার নেই। যে বচনটা মিথ্যা সেটি দিয়ে আমরা আরোহ যুক্তি তৈরি করতে পারবো না। উদাহরণ আমি আগের দিন বলেছিলাম,
সূর্য পূর্ব দিকে ওঠে। তো এই যে বাক্যটা আছে, এই বাক্যটা বচন কি না? না, এই বাক্যটার অর্থ বাস্তব দিক থেকে সত্য এবং গ্যারান্টি সত্য, নিশ্চিত সত্য, 100% সত্য। সুতরাং এই বাক্যের সত্যতা নিশ্চয়তা পাওয়ায় এটি বচন। তাহলে এটা সত্যরূপে বচন, এই বাক্যর অর্থ সত্য, তাই বচন। তো চলো, সূর্য পূর্ব দিকে ওঠে, এই বাক্যটা সত্যরূপে বচন, কাজেই এই বাক্যটাকে আমি অবরোহ যুক্তি তৈরি করতে পারি। আবার এই বাক্যটা দিয়ে আমি আরোহ যুক্তিও তৈরি করতে পারি, কেননা এটি সত্য। কিন্তু খেয়াল করো, আমি যদি বলি সূর্য পশ্চিম দিকে ওঠে, এটা যদি বলি, তাহলে কি হবে? এটা তো সম্পূর্ণ মিথ্যা, অর্থাৎ নিশ্চিত মিথ্যা। সুতরাং এই বাক্যের নিশ্চয়তা অর্থটা, এই বাক্যের অর্থটা নিশ্চয়তা থাকার জন্য এটি একটি বচন রূপে পরিগণিত হয়েছে। তো তোমরা বলো, এটি দিয়ে আমি কি অবরোহ যুক্তি তৈরি করতে পারবো না আরোহ যুক্তি তৈরি করতে পারবো? হ্যাঁ, এই যে বাক্য, এই বাক্যটা দিয়ে, এই বচনটা দিয়ে আমি অবশ্যই অবরোহ যুক্তি তৈরি করতে পারবো। কিন্তু এই বচনটা যেহেতু বাস্তব দিক থেকে মিথ্যা অর্থ দিয়েছে, সেহেতু এই বাক্যটা বা এই বচনটা দিয়ে কিন্তু আরোহ যুক্তি তৈরি করা যাবে না, কেননা এটি মিথ্যা। তাহলে আমরা অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তির মধ্যে প্রথম পার্থক্য কিন্তু খুঁজে পেয়েছি। কি পার্থক্য? না, অবরোহ যুক্তি তৈরি করা যায় সত্য বচন বা মিথ্যা বচন, সব ধরনের বচন দিয়ে অবরোহ যুক্তি তৈরি করা যায়। কিন্তু আরোহ যুক্তি তৈরি করতে গেলে শুধুমাত্র বাস্তব দিক থেকে সত্য বচন দরকার। মিথ্যা বচন দিয়ে আরোহ যুক্তি তৈরি করা যাবে না। যেমন সূর্য পশ্চিম দিকে ওঠে, এটা মিথ্যা হওয়ার জন্য এই বচনটা দিয়ে আরোহ যুক্তি তৈরি করা যাবে না, অথচ এই বচনটা দিয়ে অবরোহ যুক্তি তৈরি করা সম্ভব। আমরা একটা পার্থক্য বুঝতে পেরেছি। চলে আসি দ্বিতীয় পার্থক্য। দেখো, অবরোহ যুক্তি তৈরি করতে গেলে যে কোনো বচন হলেই চলে, সেটি সত্য বচন হোক মিথ্যা বচন হোক, কোনো সমস্যা নেই। কিন্তু একটা ব্যাপার রয়েছে যে কোনো বচনকে যদি আমি অবরোহ যুক্তিতে ব্যবহার করতে চাই, তখন তাকে সরাসরি ব্যবহার করতে পারি না। অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে, এই বচনটা যেভাবে আছে ঠিক সেইভাবেই আমি অবরোহ যুক্তিতে ব্যবহার করতে পারি না। ব্যবহার করতে গেলে কি করতে হবে? এই বচনটাকে একটা ফিগারে আনতে হয়। এই ফিগারটাকে আমরা বলি আকার। তোমরা আকার কি জিনিস তোমাদের আমি পরে শেখাবো, আপাতত ধরে নাও আকার বলে একটা বিষয় রয়েছে যেটি বচনকে দিতে হবে, তা না হলে সেই বচন অবরোহ যুক্তিতে ব্যবহারযোগ্য হয়ে ওঠে না। সুতরাং অবরোহ যুক্তিতে আমরা যে বচনগুলিকে ব্যবহার করব, সেই বচনগুলিকে ব্যবহার করার পূর্বে সেই বচনগুলির মধ্যে আকার দিতে হবে। যদি কোনো বচনকে আকার দেওয়া যায়, তাহলেই সেই বচনটা অবরোহ যুক্তিতে ব্যবহারযোগ্য হয়ে ওঠে। আর যদি কোনো বচনের মধ্যে আকার দেওয়া না যায় বা আকার না থাকে, তাহলে আকার ছাড়া ওই বচনকে কখনোই অবরোহ যুক্তিতে ব্যবহার করা যাবে না। তাহলে অবরোহ যুক্তি আকারটাকে গুরুত্ব দেয়। আকার খেয়াল করতে হবে, আকার ফিগার, বচনের মধ্যে একটা আকার দিতে হবে, সেই আকার দিলে তবেই অবরোহ যুক্তিতে সেটি ব্যবহারযোগ্য হয়ে ওঠে। কিন্তু আরোহ যুক্তিতে আকারের কোনো প্রয়োজন নেই। বচনটা যেমন আছে, সূর্য পূর্ব দিকে ওঠে যেমন আছে, তেমনি করেই সরাসরি আরোহ যুক্তিতে ব্যবহার করা যায়। তাহলে বলো, এই অবরোহ যুক্তি কাকে গুরুত্ব দেয়? বচনের বাস্তব সত্য মিথ্যাটাকে কিন্তু অবরোহ যুক্তি কোনো গুরুত্ব দিল না। কারণ সত্য হলেও সেই বচন দিয়ে অবরোহ যুক্তি তৈরি করা যাবে, মিথ্যা হলেও সেই বচন দিয়ে অবরোহ যুক্তি তৈরি করা যাবে। কিন্তু
অবরোহ যুক্তি, ওই বচন যখনই ব্যবহার করব আমরা অবরোহ যুক্তিতে, তখনই অবরোহ যুক্তি ওই বচনগুলিকে একটা আকার দেবে। এই আকারটাকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু আরোহ যুক্তি তৈরি করতে গেলে আমরা যেভাবে বচনটাকে পাবো সেইভাবেই বচনটা দিয়ে আমরা আরোহ যুক্তি তৈরি করতে পারি। তবে আরোহ যুক্তি ওই বচনের কোনটা দেখবে? আকারটা দেখবে না। কি দেখবে? আকার থাকলেও ভালো, না থাকলেও ভালো, দেখবে ওই বাস্তব দিক থেকে তার অর্থটা সত্য না মিথ্যা। আর সত্য যদি হয় তবেই বাক্যটা বচনটাকে সে সরাসরি গ্রহণ করবে, আর যদি মিথ্যা হয় সে বাতিল করে দেবে। সুতরাং বাস্তব সত্যতা হচ্ছে আরোহ যুক্তির প্রধান বিষয়। আরোহ যুক্তি বাস্তব সত্যটাকে বেশি গুরুত্ব দেয়, বাস্তবতাটাকে বেশি গুরুত্ব দেয়। বাস্তবতা, আমরা দেখলাম অবরোহ যুক্তি আকারকে গুরুত্ব দেয়, আরোহ যুক্তি বাস্তবকে গুরুত্ব দেয়। এই জন্যে আমরা বলতে পারি অবরোহ যুক্তি হচ্ছে একটি আকার প্রধান যুক্তি, প্রধান আকার প্রধান যুক্তি, আর আরোহ যুক্তি একটা বাস্তব প্রধান যুক্তি। বোঝা গেছে আমি কি বলছি? অবরোহ যুক্তিকে আকার প্রধান যুক্তি কেন বলে? কারণ এই যুক্তি আকারকে গুরুত্ব দেয়, বচনের আকারটাকে গুরুত্ব দেয়, ফিগারটাকে গুরুত্ব দিচ্ছে। সেটি বাস্তব দিক থেকে সত্য না মিথ্যা তার কাছে সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে ফিগার। আর আরোহ যুক্তি বচনের বাস্তব সত্য মিথ্যাটাকে অবশ্যই গুরুত্ব দেয়। সত্য হলে ন্যায়, মিথ্যা হলে গ্রহণ করে না। কিন্তু তার মধ্যে আকার থাকুক বা না থাকুক তাতে তার কিছু আসে যায় না। আকার থাকলেও ভালো, না থাকলেও ভালো, কোনো ব্যাপার না। তাহলে আমরা অবরোহ যুক্তি আরোহ যুক্তির মধ্যে দুটো পার্থক্য ইতিমধ্যে জানতে পেরেছি। কি পার্থক্য? প্রথম পার্থক্য, অবরোহ যুক্তি নিশ্চিত সত্য বচন দিয়েও তৈরি করা যায়, নিশ্চিত মিথ্যা বচন দিয়েও তৈরি করা যায়। কিন্তু আরোহ যুক্তি তৈরি করতে গেলে নিশ্চিত সত্য বচন লাগে, নিশ্চিত মিথ্যা বচন দিয়ে আরোহ যুক্তি তৈরি করা যায় না। এটা প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য কি? অবরোহ যুক্তি আকার প্রধান যুক্তি আর আরোহ যুক্তি বাস্তব প্রধান যুক্তি। কেননা অবরোহ যুক্তি আকারকে গুরুত্ব দেয়, আরোহ যুক্তি বাস্তবতাকে গুরুত্ব দেয়। আমি পরবর্তীকালে তোমাদের ক্লাস চলতে থাকবে, অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তির মধ্যে আরও প্রচুর নতুন নতুন পার্থক্য বলবো ধীরে ধীরে। একবারে বললে তোমরা বুঝতে পারবে না, অল্প অল্প করে সঞ্চয় করো। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তির মধ্যে দুটো পার্থক্য। খাতায় নোট করে লিখে রাখবে। আসি এর পরের ক্লাসে বচনের আকার নিয়ে। কেননা আমরা আকার কী জিনিস আমরা কিন্তু জানি না, অথচ অবরোহ যুক্তি আলোচনা করতে গেলে যখনই কোনো বচন নেব তখনই সেই বচনকে একটা আকার দিতে হবে। এখন আকার যদি না চিনি আকার দেব কি করে? আবার আকার দেওয়ার পরে সেই বচনটাকে অবরোহ যুক্তিতে কিভাবে ব্যবহার করা হয় সেই ব্যবহারটাও আমরা কিন্তু দেখব। তাই প্রথমে আমাদের দরকার আকার বা ফিগার জানা, যে বচনের ফিগার দিতে হয়। অবশ্যই আমরা অবরোহ যুক্তি আলোচনা করব প্রথমে, তারপরে আরোহ যুক্তি আলোচনা করব। তোমরা আজকের ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, ভালো মন্দ একটা অবশ্যই জানাবে। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং বন্ধুবান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করো। তোমাদের একটা লাইক, একটা শেয়ার আমাকে নতুন ভিডিও করার অনুপ্রেরণা দেয়। আর তবে হ্যাঁ, যারা নতুন দেখছো তাদের বলি তোমরা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, আর বেল আইকন প্রেস করে আমার নতুন নতুন ভিডিও করার সঙ্গে থাকবে। আশা করি ভালো থাকবে। আজকে এটুকু।